আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি রাজনৈতিক অ্যানালাইসিস। বাংলাদেশে যারা রাজনৈতিকভাবে ক্ষমতায় যায় তারা কেন ক্ষমতা ছাড়তে চায় না? আসুন সেটা নিয়ে কিছুটা মানে আলোচনা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, একদম প্রমাণ সহ আমরা দেব। এবার আসি মূল প্রসঙ্গ। কেন সবাই ক্ষমতালোভী হয়? আসলে আপনারা জানেন বাংলার স্বাধীনতা হয়েছে 1971 সালে এবং পাকিস্তানের সাথে প্রায় দীর্ঘ 9 মাস যুদ্ধ করে তারপর স্বাধীনতা অর্জন করে এবং এই স্বাধীনতায় ভাগ বসায় ভারত। ভারতে বাংলাদেশে ভাগ বসানোর পর থেকেই ভারতের একটা আধিপত্য বাংলাদেশে তারা নিয়ন্ত্রণে রাখার জন্য একটা চেষ্টা করে। আমরা অনেকভাবে দেখেছি, অনেক পর্যালোচনা বিশ্লেষণ করে দেখেছি। একদম সেই 56 বছর আগ থেকে, অর্থাৎ 1971 সাল থেকে এই পর্যন্ত প্রত্যেকটা পলে এবং বেশিরভাগ যদি আওয়ামী লীগ সরকার আসে তখন এই ভারতের সাথে এই পিরিতটা বেশি বাজে। এমনকি তাদের সাথে পীড়িত করতে গিয়ে বাংলাদেশের অনেক ভূমি পর্যন্ত তাদেরকে দিয়ে দেওয়া হয়। এমনকি বাংলাদেশের ভূমির উপর দিয়ে ট্রেনজিটের মতো দেওয়া হয়, রেল লাইন দেওয়া হয়, গাড়িপথ একদম বিনা শুল্কে বিনা টাকায় দেওয়া হয় এবং এগুলো বাংলাদেশের অর্থনীতি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আসলে নিজের খেয়ে নিজের পরে এরকমের বলদামি কোনো রাজনীতিবিদ আদৌ কি পৃথিবীতে আসে কি না দ্বিতীয়টি আমার জানা নেই। দেখেন, এবার আসি মূল প্রসঙ্গ। কেন বাংলাদেশে যারা ক্ষমতায় আসে ক্ষমতা ছাড়তে চায় না? কারণ কি? উদ্দেশ্য হয়েছে টাকা। অর্থাৎ যারাই এই ক্ষমতায় আসে তারা কেউই খাঁটিভাবে 100% দেশপ্রেমিক না। তাদের ভিতর ইমানের দায়িত্ব নেই। যারাই আসে তারা চায় তাদের নেতাকর্মীগুলো সহকারে কীভাবে চাঁদাবাজি করবে, কীভাবে লুটপাট করবে, কীভাবে বাংলাদেশ থেকে কোটি টাকা বিদেশে পাচার করবে। আপনারা জানেন যে কিছুদিন আগে একটা বাজেট পাস হয়েছিল সংসদে। এগুলো নিয়ে বিরোধী দল যারা আছেন তারা আসলে আন্দোলন করেছে। কেন, আসলে কি কারণে আন্দোলন করেছে সে প্রসঙ্গ আমরা পরে আসব। আগে এই যে যারা ক্ষমতায় আসে ক্ষমতা দর যে রাজনীতিবিদেরা যারাই ক্ষমতা পায় ওই চেয়ারে বসে, তারা কেন ক্ষমতা ছাড়তে চায়? আসলে আমাদের বাঙালিদের ভিতর মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন মীর জাফরের অনেক রক্ত অনেক বাঙালির ভিতর প্রবাহিত হয় এবং রাজাকারের রক্ত অনেক আছে। যাই হোক, রাজাকারের পর্যন্ত আমরা না যাই, যারা মীর জাফর পর্যন্ত এদিকে যাই। কারণ এই যে মীর জাফর যে কাজটি করেছে নবাব সিরাজউদ্দৌলার সাথে, তা সত্যি বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছে, যার জন্য ইংরেজরা এই বাংলাদেশ দখল করে বাংলাদেশটা টুকরো করতে সক্ষম হয়েছে। আর যদি এই মীর জাফর যদি বাঙালিদের সাথে বাঙালিদের বিরোধিতা না করতো, তাহলে বাংলাদেশটা অনেক বড় থাকতো আয়তনে। দেখেন, কিছু রাজনীতিবিদ আছেন তারা ক্ষমতায় গিয়ে পিছনের সমস্ত কিছু ভুলে যায়। তারা সুস্থভাবে রাষ্ট্র পরিচালনা করার মনোমানসিকতা নেই। তারা চায় ক্ষমতায় এসেই যে কোটি টাকা তারা ইনকাম করবে এবং কোটি টাকা ইনকাম করে বিদেশে পাচার করবে। তাদের ছেলে মেয়ে বিদেশে বাড়ি গাড়ি করার জন্য সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। আমরা বিগত সময় অনেক রাজনীতিবিদকে আমরা দেখেছি। আপনারা জানেন যে বড় রাজনীতিবিদরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে এবং কোটি টাকা বিদেশে পাচার করেছে। আপনার লন্ডনে বেগম বাড়িতে তাদের বাড়ি আছে, হাজার কোটি টাকা লোপাট করেছে। এখনও কিন্তু যারা ক্ষমতাবান ব্যক্তি আছেন ওই তাদের স্বভাব চরিত্র ওই একই। বাজেট করা হয় কেন? বাজেটটার আসলে কারণ কি? বাজেট
বাজেট নিয়ে বিরোধী দলের মন্তব্য। এটা মূল প্রসঙ্গ যদি আমরা বলতে চাই, একটু পরে বলি। আগে বলি, যারা ক্ষমতাবান ব্যক্তি আছেন তারা আসলে কেন ক্ষমতার চেহারা থেকে আসলে এগুলো হাজার হাজার কোটি টাকা কীভাবে লোপাট করেন। দেখেন, আমাদের দেশে অনেক নেতারা আছেন, যেমন একজন একটা মন্ত্রিত্ব পেয়ে যে কাজগুলো করে, মানে তারা চায় এই দেশটাকে শোষণ করে, তারপর দেশ থেকে আর কি হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে তাদের ব্যাংক ব্যালেন্স ভরবে এবং এই টাকাগুলো রাখে কারো স্ত্রীর নামে, শ্বশুরের নামে এবং আপনার শালাদের নামে। বাপ মায়ও খেতে পারে না, ভাইরাও খেতে পারে না। এবং কিছু কিছু আমলাতন্ত্রের ভিতরে এগুলো আছে। আমি দেখেছি কিছু কিছু মানে সরকারি চাকরিজীবীরা তারা হাজার হাজার কোটি টাকা মানে এই যে ঘুষ খেয়ে, অর্থাৎ অবৈধ কাজকে বৈধ করার একটা প্রবণতা করে এবং এই টাকাগুলো হয়তোবা তিনি কিভাবে খেতে পারবেন বা কারণ কি সেটা জানি না। তবে একটা মানুষের যে বাঁচার জন্য কত টাকা প্রয়োজন আসলে আমার জানা নেই। তবে একটা মানুষের সম্ভবত যেমন খেয়ে পরে চারটা ডাল ভাত বা ছেলে মেয়েদের যে মানুষ করতে পারে এতটাই প্রয়োজন। এর চেয়ে হাজার হাজার কোটি টাকা তাদের বিলাসিতা কেন যে মানে প্রয়োজন সেটা আমার মাথায় আসে না। আসলে মৃত্যুর পর কিন্তু কোনো মানে টাকা পয়সা কিছুই যাবে না, সঙ্গে যাবে যে আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন সেগুলো, এছাড়া কিন্তু আর কিছুই যাবে না। আসলে আপনারা জানেন যে বাজেট নিয়ে আলোচনা 2026-2027 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে গণবিরোধী ও লুটপাট বন্ধের আখ্যা দিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিরোধী দল। 341-051 এবং 057-0516 বাজেট উপস্থাপনের পরপরই বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন রাজনৈতিক দল এই কর্মসূচির মাধ্যমে তাদের তীব্র অসন্তোষ প্রকাশ করে। বাজেট নিয়ে বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রস্তাবিত বাজেট ঋণ নির্ভর ও গণবিরোধী দাবি করে দলটির ঢাকা উত্তর ও দক্ষিণ ইউনিট রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। তাদের মতে এই বাজেট সাধারণ মানুষের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে এবং তা বাস্তবায়ন অসম্ভব। তারা সরকারের বাজেটের বিকল্প হিসেবে 1 লাখ কোটি টাকা কমের একটি শ্যাডো বাজেট অর্থাৎ ছায়া বাজেট প্রস্তাব করেছে জাতীয় পার্টি ও অন্যান্য দল। জাতীয় পার্টির পক্ষ থেকেও বাজেট অসম্ভব ও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে উল্লেখ করা হয়। এছাড়া কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এবং বামপন্থী জোটের নেতারাও বাজেট তীব্র সমালোচনা করে এটিকে জনকল্যাণের পরিবর্তে বৈষম্য বৃদ্ধিকরণ হিসাবে আখ্যা দিয়েছেন। বিরোধী দলগুলোর দাবিসমূহ। বাজেট প্রত্যাখ্যান করে বিরোধী দলের যেসব দাবি জানিয়েছে তার মধ্যে রয়েছে সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেকারত্ব দূর করার সুস্পষ্ট রূপরেখা প্রদান, দুর্নীতি প্রতিরোধ ও অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া। রাজধানীতে বাজেটের উপস্থাপনের পর বিরোধী দল জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ উল্লেখযোগ্য মুহূর্তগুলো দেখতে আপনারা অবশ্যই দেখেছেন। আসলে সেগুলো দেখে আপনাদের কি মনে হয়? আসলে এই বাজেটটা কি জনবিরোধী হয়েছে না জনপক্ষে হয়েছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওতে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।